আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএসসি 26 বা যে যেখান থেকে ভিডিওটি দেখছো বা দেখছেন সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা রসায়নের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণীর দ্বিতীয় ক্লাসটি করব এবং এই দ্বিতীয় ক্লাসের মাধ্যমে আজকে পর্যায় সারণীর এই অধ্যায়টি সম্পন্ন হয়ে যাবে। এবং প্রথম ক্লাসে আমরা এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের আগ পর্যন্ত পড়েছিলাম। সেখানে আমরা গ্রুপ নির্ণয়, তারপরে পর্যায় নির্ণয় শিখেছিলাম ইলেকট্রন বিন্যাসের সাহায্যে। সেগুলো বাড়ির কাজ দেওয়া হয়েছিল। আশা করছি তোমরা তোমাদের বাড়ির কাজগুলো ঠিকঠাকভাবে করেছো। আজকে আমরা শিখব মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম, আর পর্যায় সারণীর সুবিধা এবং বিক্রিয়া। এই চারটি টপিকের ভিতরে আবার এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্মে দেখো ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই 6টি অপশন আছে। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে আমরা প্রথমেই পাচ্ছি ধাতব ধর্ম। ধাতব ধর্মটা অ্যাকচুয়ালি কি? আমি প্রথম ক্লাসে বলেছিলাম ধাতু এবং অধাতুর ভিতরে পার্থক্য করেছিলাম। আমি ধাতুকে কি বলেছিলাম? ধাতু বলেছিলাম যে আধুনিক সংজ্ঞা মতে যারা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় সেগুলো হচ্ছে ধাতু। আরো এর কিছু সংজ্ঞা কি কি আছে ধাতুর ভিতরে বলতো? ধাতু হচ্ছে এমসিকিউ এর জন্য আসতে পারে চকচকে, ঠিক আছে? ধাতু চকচকে, তারপরে আঘাত করলে ধাতব আওয়াজ হয়। ধাতব আওয়াজ হয়। ধাতব আওয়াজটা কি বলতো? তুমি যে কোনো ধরনের ধাতু, যেমন আমি কি উদাহরণ দিব, ধাতব যে কোনো বস্তুতে তুমি আঘাত করে দেখো, যেমন হচ্ছে তোমাদের বাড়িতে হচ্ছে যেমন ছুরি আছে, কাঁচি আছে, এইসব জিনিসে তুমি আঘাত করে দেখো। আর তারপরে আরো হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল, যেগুলো অ্যালুমিনিয়ামের তৈরি যেসব থালা বাটি আছে সেইগুলাতে আঘাত করে দেখো। যেগুলো আমাদের থালা বাসন আছে ওইগুলাতে আঘাত করলে দেখবা যে আওয়াজ হচ্ছে, এটাই হচ্ছে সে ধাতব আওয়াজ, ঠিক আছে? তারপরে 3 নম্বর হচ্ছে এই সে আধুনিক সংজ্ঞা, এটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে এবং ধনাত্মক আধান প্রাপ্ত হয়। তাহলে ধাতু কাকে বলে মনে থাকবে? ধাতু হচ্ছে চকচকে, আঘাত করলে ধাতব আওয়াজ হয় এবং ইলেকট্রন ত্যাগ করে এবং ধনাত্মক আধানে পরিণত হয়। যেমন এখানে দেখো তো লিথিয়াম কি করছে? লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাসে পরিণত হয়ে যাচ্ছে না? লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে লিথিয়াম প্লাসে পরিণত হয়ে যাচ্ছে। এটা কিন্তু ইলেকট্রনের সংকেত, মনে আছে? দ্বিতীয় অধ্যায়ে পড়েছিলাম ইলেকট্রনের সংকেত কি। আচ্ছা, তাহলে ধাতু এইগুলা। এবং ধাতু কোনগুলো এবার আমাকে শিখতে হবে। তার আগে আমাকে আরেকটা উদাহরণ দিয়ে দিই, অধাতু কোনগুলা? অধাতু, ধাতুর বিপরীতে অধাতু, তার মানে এখানে যেগুলা দেখছো সেগুলার বিপরীত লিখে দাও। চকচকে না, তারপরে আঘাত করলে ধাতব আওয়াজ হয় না, আঘাত করলে ধাতব আওয়াজ হয় না। তারপর কি করে? ইলেকট্রন গ্রহণ করে। আর কি করে?
ঋণাত্মক আধান প্রাপ্ত হয়। এগুলা কোনগুলা হতে পারে? দেখো, ক্লোরিন কয়েকটা ইলেকট্রন নেয়, নিয়ে ক্লোরিন মাইনাসে পরিণত হয়ে যায়, এটা তো ক্লোরিন গ্যাস হয়ে গেল, হ্যালোজেন গ্রুপ হয়ে গেল। তুমি আর অন্য কিছু নিতে পারো, এখানে আরো যেগুলো আছে, কোনগুলা ধাতু কোনগুলা অধাতু সেগুলা দেখাচ্ছি। এবার আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে অপধাতু। এবার শিখতে হচ্ছে অপধাতু, এখানে নাই কিন্তু আমরা দেখি যে অপধাতু কোনগুলা। অপধাতু, অপধাতু হচ্ছে ধাতু প্লাস অধাতু, মানে যে মৌলগুলা মাঝে মাঝে ধাতুর মতো ধর্ম প্রদর্শন করে, ধাতু যে ধর্মগুলো প্রদর্শন করে সে সেই ধর্ম প্রদর্শন করে, আবার মাঝে মাঝে অধাতুর মতো ধর্ম প্রদর্শন করে, সেইগুলা হচ্ছে অপধাতু। মনে থাকবে, যেগুলা ক্ষেত্র বিশেষে ধাতুর মতো বৈশিষ্ট্য প্রকাশ করে এবং ক্ষেত্র বিশেষে অধাতুর মতো বৈশিষ্ট্য প্রকাশ করে, সেগুলো হচ্ছে অপধাতু। অপধাতু কোনগুলা এবং ধাতু কোনগুলা, অধাতু কোনগুলা, এগুলো আমাদের এখন দেখার বিষয়। তাহলে দেখো তো, আমি বলেছিলাম ধাতু ইলেকট্রন ত্যাগ করবে। এবার তাহলে এখানে তুমি দেখো যে পর্যায় সারণীর বামে, আমি পর্যায় সারণীটা আগে থেকে আঁকায় রাখছি, যে পর্যায় সারণীর বামের দিকের যে মৌলগুলো আছে সেগুলা খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধান প্রাপ্ত হতে পারে। তার মানে এই দিকে যে মৌলগুলো আছে সেগুলা সব ধাতু, ঠিক আছে? যেগুলা ইলেকট্রন ত্যাগ করতে পারবে সেগুলাই হচ্ছে ধাতু। মনে রাখো, যে মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানে পরিণত হতে পারবে সেটা হচ্ছে ধাতু। এবার অধাতু কোনগুলা? অধাতু হচ্ছে এই যে লাস্টের এইগুলা, বুঝছো? যে লাস্টের যেগুলা ইলেকট্রন গ্রহণ করবে এবং ঋণাত্মক আধান প্রাপ্ত হবে সেইগুলা হচ্ছে অধাতু, ঠিক আছে? এটা হচ্ছে আধুনিক সংজ্ঞা মতে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের ব্যাপার। এবার অপধাতু তাহলে কোনগুলা? দেখো, আমি এখানে অনেকগুলা জায়গা ফাঁকা রাখছি, যেগুলা ক্লাসে লাগবে আমি শুধু সেইগুলাই লিখে রাখছি। অপধাতু কোনগুলা? অপধাতু মনে রেখো, এই যে সিলিকন, তারপরে আমি এখানে লিখে দিই, হ্যাঁ, এখানে দেয়া আছে, আমি এখানে এইগুলা লিখে দিচ্ছি, তারপরে বলতেছি। অপধাতু হচ্ছে ওকে 2, 4, 5। মাঝে মাঝে বোরনও কিন্তু অপধাতু হয়, বুঝতে পারছো? লিখে রাখো, কিন্তু এইগুলা একদম কারেক্ট। 2, 4, 5, এই 5টা হচ্ছে একদম ঠিক। আচ্ছা, এটা লিখো না, ওটা লেখা দরকার নেই। ধরো এই 5টা একদম অপধাতু। এগুলা কি? এগুলা তোমার মাঝে মাঝে ধাতুর মতো বৈশিষ্ট্য প্রকাশ করে ক্ষেত্র বিশেষে, আবার ক্ষেত্র বিশেষে অধাতুর মতো মানে ধর্ম প্রকাশ করে। এটা তোমাদের বইতে শুধুমাত্র সিলিকন দেওয়া আছে, এটা হচ্ছে সিলিকন, এটা হচ্ছে জার্মেনিয়াম, জার্মেনিয়াম, এটা হচ্ছে আর্সেনিক, এটা হচ্ছে অ্যান্টিমনি। দেখে নাও বইটা আছে, হ্যাঁ। এইগুলো হচ্ছে তোমার অপধাতু, ক্ষেত্র বিশেষে ধাতু, ক্ষেত্র বিশেষে অধাতু, যার কারণে এগুলা অপধাতু। আর ধাতু কোনগুলা অধাতু কোনগুলা ক্লিয়ার হয়েছে তো? মনে থাকবে তো, যেটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানে পরিণত হবে সেটাই ধাতু, যেটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানে পরিণত হবে সেটাই হচ্ছে অধাতু। দেখে নাও। মুছে দি, হ্যাঁ।
ওকে, এবার আসো তো ধাতব অধাতব ধর্ম গেল। হ্যাঁ, এবার পরমাণুর আকারে আসো। পরমাণুর আকার কি? পরমাণুর আকার সবসময় মনে রাখবা যে পর্যায় সারণীর ডানের থেকে বামে তুমি যত যাবা তত পরমাণুর আকার হ্রাস পেতে থাকবে। ধরো তোমাকে একটা ত্রিভুজ আঁকিয়ে দিয়ে আমি বোঝাই দিচ্ছি। ধরো এই দিক দেখে যত এইদিকে যাবা হ্রাস এমন মানে আকার এমন হ্রাস পাবে, আর ওপর থেকে যত নিচে আসবা, ওপর থেকে যত নিচে আসবা আকার এমন বৃদ্ধি পাবে। এটা মনে রাখো তো, এটা হচ্ছে পরমাণুর আকার। মনে থাকবে? এমন একটা ত্রিভুজ মনে থাকবে যে এই মানে পর্যায় সারণীর এটা হচ্ছে পর্যায়ের ক্ষেত্রে আর এটা হচ্ছে গ্রুপের ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে পর্যায়, এটা হচ্ছে গ্রুপ। তাহলে যখন পর্যায় সারণীর পর্যায়ের বাঁ সাইড থেকে ডান সাইডে তুমি যত যাবা আকার হ্রাস পাবে, আর গ্রুপের ওপর থেকে যত নিচে আসবা তত আকার বৃদ্ধি পাবে। কেন হ্রাস পাবে, কেন বৃদ্ধি পাবে জানো কনসেপ্টটা? বলো তো। এখন এটা আমি তোমাদের এবার বুঝাই। যখন তুমি এই যে 3 নম্বর পর্যায়ে দেখো, 3 নম্বর পর্যায়ে সোডিয়াম আছে, তাহলে আমি এখানে সোডিয়ামের একটা চিত্র আঁকাই। প্রথমে কক্ষপথে 2টি, তারপরে 8টি, তারপরে শেষ কক্ষপথে 1টি। এবার আমি এই 3 নম্বর পর্যায়েরই লাস্টের যেটা ক্লোরিন সেটার একটি চিত্র আঁকাই। তাহলে এই প্রথম কক্ষপথে 2টি, তারপরে কক্ষপথে 8টি, এবং একদম শেষ কক্ষপথে কয়টি দিব? শেষ কক্ষপথে দিব হচ্ছে 7টি। ইলেকট্রন বিন্যাস শিখাইছি না, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তো এইগুলো আঁকানো যায়। তাহলে 7টি দিলাম। এবার তুমি দেখো তো এর অরবিটাল সংখ্যা কয়টি, এর হচ্ছে কক্ষপথ কয়টি? 1টি, 2টি, 3টি। এর কক্ষপথ কয়টি? 1টি, 2টি, 3টি। মানে এটা তো একদম সহজ, তাই না? পর্যায় বের করা মানে পর্যায় নির্ণয় করা শিখাইছিলাম না ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, যে কয়টি তার অরবিটাল থাকবে শেষে n এর মান, সেটাই হচ্ছে তার পর্যায় নাম্বার। তাহলে এরও 3টি শক্তি স্তর আছে, এরও 3টি শক্তি স্তর আছে। এর এখানে ইয়ে আছে কয়টি? সোডিয়ামের প্রোটন আছে কয়টি? নিউক্লিয়াসে 11টি। আর ক্লোরিনের প্রোটন আছে কয়টি? 17টি। ঠিক আছে। এবার দেখো 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি? 1টি। আর এর 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি? 7টি। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? এবার ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। এবার তুমি দেখো এই যে কেন্দ্রে আছে পজিটিভ চার্জ, আর কেন্দ্রের বাইরে যে ইলেকট্রন আছে সেটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন। এবার কেন্দ্র মুখে একটা বল লাগে না, যে এই যে ইলেকট্রন প্রদক্ষিণ করছে তোমার এই নিউক্লিয়াসকে ঘিরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে, তার মানে ওর একটা কেন্দ্রমুখী বল আছে। এবার তুমি আমাকে বলো এই যে নিউক্লিয়াসের সাথে 3 নম্বর কক্ষপথের 1টি ইলেকট্রনের বেশি বা আকর্ষণ থাকবে, নাকি 17টি ইলেকট্রনের 17টি প্রোটনের সাথে শেষ কক্ষপথের 7টি ইলেকট্রনের বেশি আকর্ষণ থাকবে? মানে পজিটিভ নেগেটিভ চার্জের ব্যাপারটা তো তুমি বুঝছো, যে পজিটিভ নেগেটিভ একটা চার্জ আছে যে নিউক্লিয়াসের সাথে তার শেষ কক্ষপথের ইলেকট্রনের একটা যে আকর্ষণ, সেটি এই 11টির সাথে 1টির বেশি আকর্ষণ থাকবে, না 17টির সাথে 7টির বেশি আকর্ষণ থাকবে? ধরো তুমি এখানে 17টি চুম্বক রাখছো, এখানে 7টি চুম্বক একসাথে রাখছো, তাহলে ওর আকর্ষণ বলটা বেশি হবে না এর তুলনায়? যার কারণে এর আকর্ষণ বল বেশি হওয়ার কারণে এর যা আকার, এর চেয়ে এর আকারটা কমে যায়। এর আকার ধরো 3 নম্বর কক্ষপথে এমন, আর ক্লোরিনের হয়ে যায় 3 নম্বর কক্ষপথে এমন। ঠিক আছে, মানে আকারের একটু তফাৎ হয়ে যায়।
কারণটা কি? কারণ হচ্ছে এই যে শেষ কক্ষপথে যে ইলেকট্রন সংখ্যা তার উপর নির্ভর করে ওর যে একটা আকর্ষণ থাকে, সেই আকর্ষণ প্রথমের দিকের এই মৌলগুলোতে যেগুলো ইলেকট্রন কম থাকে তার আকর্ষণও কম হয়, আর যার ইলেকট্রন বেশি থাকে তার আকর্ষণও বেশি হয়। তাহলে দেখো এবার নিচে আসো, নিচে তুমি আসবা তখন দেখবা যখন পটাশিয়ামে আসবা তখন একটি অরবিটাল আবার বেড়ে যাচ্ছে। যখন পটাশিয়ামে আসছো কি হচ্ছে, 3 নম্বরে এখানে 8টি, আবার লাস্টে 1টি, মানে একটা কক্ষপথ বেড়েই গেল। উপরে এখানে ছিল 3টি কক্ষপথ, যত নিচে নামবে তত কক্ষপথ বাড়তে থাকবে। কক্ষপথ যখন বাড়বে তার আকারটা বৃদ্ধি পাবে না বলতো? এই যে পর্যায়ে যত উপর থেকে নিচে নামবে, 1 নম্বর পর্যায়ে 1টি কক্ষপথ, 2 নম্বর পর্যায়ে 2টি কক্ষপথ, 3 নম্বর পর্যায়ে 3টি কক্ষপথ, এমন ভাবে 7 নম্বর পর্যায়ে এসে 7টি কক্ষপথ। তাহলে তুমি আমাকে বলো, যত নিচে নামবে তত ওর কক্ষপথ কমতে থাকবে, বাড়তে থাকবে না? যখনই কক্ষপথ বাড়তে থাকবে তখন তো সে এমনিতেই তোমার বৃহত্তর আকার তার বৃদ্ধি পাচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। এইবার তোমাকে দেখতে হবে যে ওই সেম কক্ষপথ আছে এরকম একটি মৌল যখন ওই পর্যায়ে তোমার বাঁ দিক থেকে ডান দিকে যাবে তখন কম হবে। কেন কম হচ্ছে? কারণ ইলেকট্রন সংখ্যা ওই সাইডে বেশি থাকছে, ওর সাথে কেন্দ্রের আকর্ষণ বেশি থাকছে, কেন্দ্রের আকর্ষণ বেশি থাকার কারণে কক্ষপথগুলো কাছাকাছি চলে আসছে। যার কারণে এই সেম 4 নম্বর কক্ষপথের এখানে পটাশিয়ামের চেয়ে তো ব্রোমিনের যে আকার সেটা ছোট হয়ে যাবে, কারণ ব্রোমিনেও 4টি কক্ষপথ থাকবে, কিন্তু শেষ কক্ষপথে ওর আবার ইলেকট্রন সংখ্যা পটাশিয়ামের চেয়ে তো বেশি হবে। বুঝতে পারছো ব্যাপারটা? আশা করছি ক্লিয়ার হইছো। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ ক্লিয়ার হইছো কি? পারমাণবিক ব্যাসার্ধ কি হবে তাহলে? এইদিকে যা হবে এইদিকে ধীরে ধীরে এমন কমতে থাকবে, আর এইদিকে ধীরে ধীরে বাড়তে থাকবে। তোমাদের বইতে এমন ভাবে দেওয়া আছে, তাই না? আর আমি তোমাদের এখানে কি করলাম, এমন ভাবে একটি আলাদা চিত্র করে দিলাম যে যখন পর্যায়ের ক্ষেত্রে এই দিক থেকে কমবে ওইদিকে গেলে, আর গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে আসলে বাড়বে। ওকে, তাহলে আমরা পরমাণুর আকার আমাদের শেষ হলো। আমরা আসবো হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তিটা কি বলতো? আর আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি, ফ্রি ক্লাস আছে, অনেকে যুক্ত আছো ক্লাসে আমাদের সাথে, কিন্তু ক্লাসে যুক্ত থেকেও কেন ক্লাস করো না? তোমরা যে ক্লাস করো না, তোমাদের রিলস দেখা কি বেশি গুরুত্বপূর্ণ? তোমাদের ঘোরাঘুরি করা বেশি গুরুত্বপূর্ণ? তোমরা কত ব্যাচ বলো তো? তোমরা হচ্ছে এসএসসি 26 ব্যাচ। আর এসএসসি 26 ব্যাচ মানে কি? তোমাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। কারণ তোমরা নবম শ্রেণীতে যেখানে মানুষের বেসিকটা তারা তৈরি করতে চায়, নবম শ্রেণীতে কেউই পড়ালেখা করে না সেমন খুব একটা গুরুত্ব দিয়ে, বা যখন কেউ ইন্টারমিডিয়েট লাইফে ওঠে সেও কিন্তু ফার্স্ট ইয়ারটা অতটা গুরুত্ব দেয় না, তাই সে সেকেন্ড ইয়ারে যেই গুরুত্ব দেয়। কিন্তু প্রথম বর্ষে নবম শ্রেণীতে তারা কিছুটা হলেও তো জানে বই সম্পর্কে, কিন্তু তোমরা তো কিছুই জানো না মিয়া। তোমরা কি জানো এই বইটা পড়ছিল নবমে? কি তোমরা পড়ছো এই বই? তোমরা নবম শ্রেণীতে এই বই পড়োনি, তোমরা দশমে এসে বইটা পাচ্ছ এবং দশম থেকেই তোমরা পড়া শুরু করছো। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে আমার বেসিক কিচ্ছু নাই, আমাকে নিয়মিত ক্লাস করা লাগবে, নিয়মিত পড়া লাগবে। তো তোমরা কি করছো? আর তোমরা ভাই রিলস দেখো, তোমরা যা ইচ্ছা করো, কিন্তু সময়টা কাজে লাগাও। রিলস দেখো একটা লিমিটেড টাইমের ভিতরে রিলস দেখো, ফোন নাড়ো লিমিটেড টাইমের ভিতরে ফোন নাড়ো, কিন্তু সময় কাজে লাগাও সব সময়। কিছু না করার চেয়ে কিছু করো। এখন তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কিছু কি করছো না কিছু করছো না? নিজেকে প্রশ্ন করো যে আমি কি করছি, আমার দিনটা কিভাবে পার হচ্ছে। সকালে গেলাম স্কুল থেকে আসলাম, স্কুল থেকে এসে ব্যাগটা রেখে এই যে ফোনটা স্ক্রল করে মানে রিলস দেখতে বসলাম, রিলস দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা চলে যায় ঠিক নাই। আগে মানে যেতাম হচ্ছে দুপুরবেলা বিকেলবেলা স্কুল থেকে এসে 4টার দিকে আমরা আসরের সালাত আদায় করে চলে যেতাম ক্রিকেট খেলতে, বিশেষ করে আমার কথা বলছি।
স্কুল থেকে আসতাম, আইসে ব্যাগটা রেখে চলে যেতাম বাইরে ক্রিকেট খেলতে। আমাদের অত ফোন ছিল না ভাই, কিন্তু তোমাদের হাতে এখন সবার ফোন আছে। ফোন ছিল, আমাদেরও ফোন ছিল, কিন্তু আমার নিজস্ব ফোন ছিল না, আমার বাবার ফোন ছিল। কিন্তু তোমাদের এখন নিজস্ব ফোন আছে, অনেকেরই নিজস্ব ফোন আছে। তোমরা কি করো ভাই? তোদের পড়তে তো হবে, তাই না? তোমাদের জন্য আমরা ক্লাস দিয়ে যাচ্ছি, ফ্রি ফ্রি ক্লাস দিয়ে যাচ্ছি, তোমরা ক্লাস আপলোড হচ্ছে দেখছো, মানে বলতেছো যে তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করবা, তোমরা ক্লাসে কিন্তু আর থাকো না, ক্লাস করো না। কি তোমাদের আর কি বলবো। দেখো এখন হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি কি? আয়নীকরণ শক্তি হচ্ছে একটি মৌল থেকে ইলেকট্রন বের করে আনতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, সেটাই হচ্ছে তার আয়নীকরণ শক্তি। এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা, তিনটার গ্রাফই এক। আয়নীকরণ শক্তিটা কি মনে রাখো, একসাথে বোঝাই তাহলে ভালো হবে। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি হচ্ছে ইলেকট্রন বের করে আনতে যে পরিমাণ শক্তির দরকার বা প্রয়োজন হয়। একটা ইলেকট্রন, ধরো শেষ কক্ষপথে তোমার কাছে একটা জিনিস আছে, তোমার কাছ থেকে ওই জিনিসটা যদি কেউ কেড়ে নিতে চায়, তাহলে তার একটা শক্তি প্রয়োগ করতে হবে না তোমার উপরে, তোমার কাছ থেকে জিনিসটা নিয়ে যেতে হলে। এটাই হচ্ছে এটা। ধর একটা মৌলের একটি ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা তার ভিতর থেকে আমি বের করে নিয়ে চলে আসব। বের করে নিয়ে চলে আসার জন্য আমার কতটুকু শক্তি দিতে লাগবে, সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। এবার লিখো হচ্ছে আয়নীকরণ শক্তি আকার বড়, শক্তি কম। আকার বড় হলে শক্তি কম লাগবে, আকার ছোট শক্তি বেশি। কিভাবে হলো বলো? আকার কম, আকার যদি ছোট হয় শক্তি বেশি লাগে, বেশি প্রয়োজন হয়। আকার বড় হলে শক্তি কম প্রয়োজন হয়। কেন? আকার বড়, ধরো হচ্ছে 3 নম্বরে, এই 3 নম্বর থেকে দেখো, এই যে সোডিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, আর এইটারই লাস্টের হচ্ছে ক্লোরিন, এর শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। এখানে আকারটা ছোট মনে হচ্ছে, কিন্তু এইটার আকারই এর চাইতে বড়, যেহেতু বড় করে আঁকাচ্ছে সেই জন্য এমন। হ্যাঁ, ধরো এই শেষ কক্ষপথে কয়টি আছে? 7টি ইলেকট্রন আছে। এবার তোমার কাছে জিনিস বেশি আছে, এ দেখো তো, তোমাদের যখন পঞ্চম অধ্যায়ে যাবা তখন হচ্ছে অষ্টক সূত্র পড়বা, যে একটা মৌল সবসময় চায় তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন যেন পূর্ণ থাকে, সে সবসময় সেটা চায়। তাহলে এ যদি একটা ইলেকট্রন নেয়, তাহলে এর শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পূর্ণ হয়ে যাবে। আর এ যদি একটা ইলেকট্রন সোডিয়াম ছেড়ে দেয়, তাও তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পূর্ণ হয়ে যাবে। কারণ কি? এই সোডিয়ামের 3 নম্বর কক্ষপথে 1টি, 2 নম্বর কক্ষপথে 8টি ইলেকট্রন আছে। তাহলে এর কাছ থেকে তুমি একটা জিনিস ও চাচ্ছে ছেড়ে দিতে। সোডিয়াম কি করতে যাচ্ছে? সোডিয়াম ছেড়ে দিতে যাচ্ছে, কারণ ওর এই একটা ইলেকট্রনের দরকার নাই, ও স্ট্যাবিলিটি অর্জন করতে যাচ্ছে। ও কি করতে যাচ্ছে? ওর ইলেকট্রন বিন্যাস আছে 1s2 2s2 2p6 3s1, ওই 3s1টা ও ছেড়ে দিয়ে এই যে এই ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে যাচ্ছে। হ্যাঁ, এটা তোমরা যখন পরবর্তী অধ্যায়ে যাবা শিখবা। তার মানে এটা যদি ও চাচ্ছে না যে আমার কাছে 3s থাকুক, তার মানে কি ওকে বল কম প্রয়োগ করলেই তো তুমি জিনিসটা পেয়ে যাবা। তুমি একটা জিনিস চাচ্ছ না যে সেটা তোমার কাছে থাক, তাহলে তোমার কাছে যদি কেউ এটা চায়, তুমি তো সাথে সাথে তাকে দিয়ে দিবা, কারণ তোমার তো প্রয়োজন নাই। কিন্তু এর শেষ কক্ষপথে এর ইলেকট্রন বিন্যাসটা কি? 1s2 2s2
2p6 3s2 3p5। তাহলে এখানে দেখো তো, এখানে এ চাবে যে 3p6 অর্জন করতে। এ কি তোমার হচ্ছে এই 3p থেকে ইলেকট্রন ত্যাগ করতে চাইবে? কখনো চাইবে? কখনো চাইবে না, কারণ ওর শেষে দেখো অনেকগুলো আছে। মানে আমার আর একটা দরকার, মানে আমার একটা জিনিস অর্জন করার জন্য। তুমি আর হচ্ছে 33 পাস মার্ক বা 80 থেকে প্লাস, তুমি পাইছো হচ্ছে 79, তুমি সব সময় চাইবা যে আমার 80 পূর্ণ হোক। তোমার কাছে যদি কেউ 1 নাম্বার ধার চায়, 78 যদি তোমাকে দিতে চায়, তুমি কি তাকে কখনো 1 নাম্বার দিবা? কখনোই দিবা না। যেমন এর কাছে ধরো, এর হচ্ছে কি, ওর আছে হচ্ছে 34, ওর 1 দিলে ও 33 থাকতেছে, ওর পাস করা লাগবে, ওর পাস করা লাগবে। ওর 34 আছে, ও 1 দিয়ে দিবে, এমনিতেই 33 হয়ে যাবে, তাও সে পাস। আর এর হচ্ছে কি, মানে ধরো এ 32 পাইছে, তুমি তার কাছ থেকে আবার 1 ধার নিতে যাচ্ছ, কিন্তু ওর পাস করার জন্য লাগবে 33। ওকে তখন একটা দিয়ে ও কি ওর মার্ক 31 করতে চাইবে? পাস করতে ও চাইবে না যে আমি পাস করি। তার মানে ও কখনোই তোমাকে মার্ক দিবে না। ওর কাছ থেকে ওই আবার মার্ক আরেকজনের কাছ থেকে নিয়ে আসবে। বুঝতে পারছো? তাহলে আয়নীকরণ শক্তিটা কি? আয়নীকরণ শক্তি হচ্ছে একটি মৌল থেকে ইলেকট্রন বের করে আনতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, সেটা আয়নীকরণ শক্তি। আকার বড় হলে আয়নীকরণ শক্তির মান কম, আয়নীকরণ শক্তি কম লাগে। আকার ছোট হলে আয়নীকরণ শক্তি বেশি লাগে। এবার এখানে দেখো একটা বিষয় আছে, লিথিয়ামের একটা কথা বলি। লিথিয়াম বা সোডিয়াম, লিথিয়াম দিয়ে আমি ব্যাখ্যা করি। লিথিয়ামের ইয়ে কত বলতো? 3। তাহলে 1s2 2s1। তার মানে এর লিথিয়াম প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, আর শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন আছে। এও চাইবে 2টি সমান ইয়ে অর্জন করার জন্য, অষ্টক আর 2 এর সূত্র আছে। এবার তুমি দেখো এ কি করবে। এ যদি 1টি ইলেকট্রন ত্যাগ করে দেয় লিথিয়াম, তাহলে ওর শেষে কি হবে? লিথিয়াম 1টি ত্যাগ করে দিলে ওর এখানে 2টি ইলেকট্রন পূর্ণ হবে। এবার তুমি এখান থেকে কি আর ইলেকট্রন বের করতে পারবা? ও হচ্ছে ধরো এবার পাস করে 34 ছিল, 33 পাইলো 1 নাম্বার দিয়ে। ওর কাছ থেকে তুমি চাইলে কি ও তোমাকে আর দিবে? কখনোই দিবে না। তার মানে এইবার এই যে এটা একটা ইলেকট্রন ত্যাগ করে যে এমন আকার পেলো বা 2 এমন সৃষ্টি হয়ে গেল, এবার এর কাছ থেকে যদি তুমি আবার চাও, তুমি তাহলে আর কখনোই তার কাছ থেকে পাবা না। আর পাইলেও তোমাকে অনেক মারামারি করে তার কাছ থেকে নিতে হবে। তার মানে প্রথম আয়নীকরণ শক্তির মান কম, কিন্তু দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি। কেন বেশি? যখনই লিথিয়াম বা সোডিয়ামের ক্ষেত্রে ধরো সোডিয়াম 1টি ইলেকট্রন ত্যাগ করে দিবে, তখনই ও এখানে চলে আসবে। মানে একটা তার আকার তো এমনিতে ছোট হয়ে যাচ্ছে, তার আকারও ছোট হয়ে যাচ্ছে, এবং সে অষ্টক মানে স্টেবিলিটি অর্জন করে ফেলছে। তখন তার কাছ থেকে তুমি চাইলে সে তখন তোমাকে আর কখনোই দিবে না। বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে দেখো তো, প্রথমে এই যে লিথিয়ামের ক্ষেত্রেও সেম, যে প্রথমে তুমি যখন ইলেকট্রন নিলা তখন সে দিয়ে দিল খুব সহজেই, কিন্তু যখনই এমন ইলেকট্রন বিন্যাস অর্জন করলো, মানে হিলিয়ামের মতো অর্জন করলো, একটি তো তার অরবিটাল, একটি শক্তি স্তর আগেই শেষ। তো এখন ওর কাছ থেকে তুমি ইলেকট্রন চাইলে ও তো তোমাকে আর দিবে না, কোনো সময় দিতে বাধ্য না এসে। তাহলে আয়নীকরণ শক্তি বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো। আয়নীকরণ শক্তি কি ছিল বলতো? আকার কম হলে আয়নীকরণ শক্তির মান বেশি। বেশি। তাহলে এই গ্রাফের উল্টাই হয়ে যাবে না, কারণ আকার বড়, তাহলে এটা হয়ে যাবে এমন। এমন, ঠিক আছে? এটা হচ্ছে আয়নীকরণ শক্তি। শুধু এটা না, আয়নীকরণ শক্তি
প্লাস ইলেকট্রন আসক্তি প্লাস তড়িৎ ঋণাত্মকতা সবগুলা এই এমন, ঠিক আছে। আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, আর কি আছে, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা মনে থাকে জানো। মানে তুমি তোমার আকারের যেটা পাইলা, ধাতব অধাতব ধর্মের যেটা পাইলে, এটা ধরো আকার এমন পেলে, আর এখানে কিন্তু আবার ধরতে গেলে এই সাইডের গুলা ধাতব ধর্ম বেশি, এই গেলে ধাতব ধর্ম কম। ওকে, তাহলে তুমি আকারের যে গ্রাফ পাইলা তার উল্টা হচ্ছে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি, মনে রেখো এটা। আচ্ছা, এবার আসা যাক হচ্ছে ইলেকট্রন আসক্তিতে। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তিটা কি জিনিস আমাকে কেউ বলতে পারবা? আয়নীকরণ শক্তি তো যে আমি একটা ইলেকট্রন বের করে নিয়ে আসতে যে পরিমাণে শক্তি প্রয়োজন হলো সেটা হচ্ছে ইলেকট্রন আয়নীকরণ শক্তি। আর ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রন প্রবেশ করাতে, ইলেকট্রন প্রবেশ করাতে যে শক্তি নির্গত হয়। এমনই তো, দেখো তো তোমাদের বইতে সংজ্ঞা কি দেওয়া আছে। তোমাদের বইয়ের সংজ্ঞায় তো আমি মনে হয় লিখলাম, ইলেকট্রন আসক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করি 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয়। তাহলে তো ঠিকই বললাম, মানে ইলেকট্রন প্রবেশ করাতে যে শক্তি নির্গত হয় সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। সংজ্ঞাগুলো একটু ভালো করে বই দেখে একটু নিজের মতো করে বানায় লিখবা, ঠিক আছে। আর আয়নীকরণ শক্তিতে একটা জিনিস মিস গেছে, যে আয়নীকরণ শক্তিতে ধনাত্মক আধানে পরিণত হয়, ধনাত্মক আধান। আর ইলেকট্রন আসক্তি হচ্ছে ঋণাত্মক আধান, ঠিক আছে। ইলেকট্রন আসক্তি হচ্ছে ঋণাত্মক আধান আর আয়নীকরণ শক্তি হচ্ছে ধনাত্মক আধান। এবার আসো যে ইলেকট্রন প্রবেশ করিয়ে যে পরিমাণ শক্তি নির্গত হয়, সেম জিনিস হবে যে আকার বড় আসক্তি কম, আকার ছোট আসক্তি বেশি। হ্যাঁ, আকার বড় আসক্তি কম, মানে এখানে এই যে তোমার আয়নীকরণ, তড়িৎ ঋণাত্মকতা আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আকার যা হবে তার বিপরীত হবে ওইগুলা। আকার ছোট হলে বেশি হবে ওই ধর্মগুলা, আকার বড় হলে বেশি হবে ওই ধর্ম, কম হবে ওই ধর্মগুলা। ওকে, মানে পর্যায়বৃত্ত ধর্ম এগুলা। আবার এবার তুমি দেখো যে কেন আকার বড় হলে আসক্তি কম হয়। সোডিয়ামের ক্ষেত্রে দেখো সেম জিনিস, সোডিয়ামের শেষ কক্ষপথে ধরো আছে হচ্ছে 3 নম্বর কক্ষপথে 1টি ইলেকট্রন, আর ক্লোরিনের শেষ কক্ষপথে আছে হচ্ছে 7টি ইলেকট্রন। আমি তোমাকে বললাম যে এরা সবসময় চাবে যে স্টেবিলিটি আমি অর্জন করি। এবার ক্লোরিনের ইলেকট্রন নেওয়ার চাহিদা বেশি না, ক্লোরিনের ইলেকট্রন নেওয়ার চাহিদা বেশি না, ওতে তোমার সবসময় যাবে। এটাই মনে রাখো যে ইলেকট্রন আসক্তি হচ্ছে সেই যেগুলার হচ্ছে আকার ছোট হবে, মানে অধাতুগুলা, এ চাইবে সবসময় যে আমি অষ্টক পূর্ণ করি, তার মানে ও ইলেকট্রন সবসময় নিতে চাইবে। আর ইলেকট্রন নিতে চার এইটার এর কারণেই হচ্ছে এর আসক্তি বেশি হবে। আর সোডিয়াম তো ও তো নিতে চাইবে না, ঠিক না, তা ও সবসময় চাইবে যে আমি ত্যাগ করে দিই। ওর দেখো এখানে 8 পূর্ণ হতে ওর হচ্ছে এখনো 7টি ইলেকট্রন প্রয়োজন, কিন্তু এর 1টি ইলেকট্রন দিলেই এরা অষ্টক পূরণ হয়ে যাবে। যার কারণে
যেগুলা ছোট আছে, যার আকার ছোট আছে তার আসক্তি বেশি, আর যার আকার বড় আছে তার আসক্তি কম। ঠিক আছে, মনে থাকবে? তাহলে এটা মুছে দিলাম। এবার কি আছে দেখো তো, এবার আছে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি জিনিস বলো? তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে আমাকে ধারণা দাও যে তড়িৎ ঋণাত্মকতা এই জিনিস। তড়িৎ ঋণাত্মকতা এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বলো? যদি কোনো মৌল, দুইটি মৌল সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তোমাকে আমি একটা জিনিস দিয়ে বোঝাই, H2O পানি, এটা কি সমযোজী বন্ধনের একটি যৌগ। ঠিক আছে, পানি মানে দুইটি মৌল নিয়ে যদি তুমি একটা যৌগ গঠন করো, সেই যৌগগুলার যখন গঠন হবে, তাহলে সমযোজী বন্ধনটা এখনো আসেনি, তাও আমি তোমাদের একটু দেখাই। হ্যাঁ, সমযোজী বন্ধনটা আমি এখানে দেখাই। অক্সিজেনের প্রথম কক্ষপথ আর দ্বিতীয় কক্ষপথ এখানে 4টি থাকবে, এখানে একটি, এখানে একটি, এবং এই হচ্ছে হাইড্রোজেন, এখানে একটি, এই হচ্ছে হাইড্রোজেন, এখানে একটি হয়ে গেল। আচ্ছা, এটা ধরো সমযোজী বন্ধনে মানে আবদ্ধ হলো। এই চিত্রগুলা তোমাদের আঁকানো শেখানোর জন্য আমরা আলাদা একটি ক্লাস নিব। ওকে, এখন শুধু এটা দেখে রাখো যে সমযোজী বন্ধনে যদি দুটি মৌল যুক্ত হয়ে যৌগ গঠন করে এবং এর ভিতরে যার এই যে এর সমযোজী বন্ধন মানে ইলেকট্রন শেয়ার, মানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে যৌগটা গঠন হয়, মানে হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করলো অক্সিজেন। এবার এ দেখো অক্সিজেনের এই যে শেয়ারকৃত ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা বেশি, মানে সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগগুলোর মধ্যে যার নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা বেশি তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, এবং যার ক্ষমতা কম তার তড়িৎ ঋণাত্মকতা কম। সেম জিনিস হবে যে আকার বড়, আকার বড় হলে তড়িৎ ঋণাত্মকতা কম, তড়িৎ ঋণাত্মকতা কম। আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা বেশি। মানে কি, এই যে অক্সিজেনের আকার হাইড্রোজেনের তুলনায় কি ছোট না বড়? তাহলে তুমি এই ক্ষেত্রে যেহেতু এর একটি অরবিটাল আছে, এর অরবিটাল বেশি, এর আকার বেশি হচ্ছে, কিন্তু সেম পর্যায়ে তুমি ধরো, আমি সেম পর্যায়ের কথা বলছি, ধরো সেম পর্যায়ে অক্সিজেন এখানে, এটা দিয়ে আমি বোঝাচ্ছি, কিন্তু তুমি যখন সেম পর্যায়ের ক্ষেত্রে যাবা, সেম পর্যায়ের যার আকার বড় তার তড়িৎ ঋণাত্মকতা কম, যার আকার ছোট তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখানে সব পর্যায়ের আলাপ হচ্ছে। এবার এই অক্সিজেনের কি হবে, অক্সিজেন হালকা ওই হাইড্রোজেনের যে একটি ইলেকট্রন আছে তাকে নিজের দিকে টেনে নিবে, যার কারণে অক্সিজেন হালকা তড়িৎ ঋণাত্মক হবে এবং হাইড্রোজেন হচ্ছে হালকা তড়িৎ ধনাত্মক হবে। ওকে, এমন হয়ে যাবে, বুঝতে পারছো? এই জিনিস আর শেখানো লাগবে না আমার জানা মতে, কারণ পরমাণুর আকার বলেছি, আয়নীকরণ শক্তি বলেছি, ইলেকট্রন আসক্তিও বললাম, আর তড়িৎ ঋণাত্মকতাও গেল। হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতা সেম, প্রত্যেকটা কনসেপ্ট সেম। তোমার যদি প্রশ্ন আছে আকার বড় হলে পর্যায়বৃত্ত ধর্মগুলো কমে যাবে, আর আকার ছোট হলে পর্যায়বৃত্ত ধর্মগুলো বেড়ে যাবে, এখানে যে পর্যায়বৃত্ত ধর্মের কথা বলা আছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই যে এটা মনে রাখবা। ঠিক আছে, আর তিনটার ক্ষেত্রে সেম, আকার বড় ওই ধর্ম কম, আকার ছোট ওই ধর্ম বেশি। এটুকু মনে রাখলে তুমি উত্তর করতে পারবা, তোমার জন্য কোনো সমস্যা হবে না। আর এই যে বেশি ডিসক্রিপশন এগুলো আর কি শেখানোর জন্য, তাছাড়া কিছুই না। ওকে, তড়িৎ ঋণাত্মকতাও গেল। আবার আসছে হচ্ছে বিভিন্ন গ্রুপের মৌলগুলোর বিশেষ নাম। বিশেষ নাম কি কি আছে দেখো, আমি এখান থেকে দেখাই দিই। দেখো, গ্রুপ 1, গ্রুপ
1 গ্রুপ 1 এ লেখো ক্ষার ধাতু, ক্ষার ধাতু। গ্রুপ 2 মৃৎক্ষার ধাতু। এই এখানে হাইড্রোজেন বাদ রাখো, লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত পড়বা যে ক্ষার ধাতু, এটা মৃৎক্ষার ধাতু। এবার আসো মৃৎক্ষার ধাতু গেল গ্রুপ 3 থেকে 12 অবস্থান্তর মৌল। তারপরে আসো গ্রুপ 11 মুদ্রা ধাতু। কোনটা বাদ? ফ্রান্সিয়াম বাদ, এটা বাদ। ওকে, তারপরে আসো এই চালকোজেন আছে, আছে, এগুলা তো মেবি তোমাদের দেওয়া নেই তোমাদের বইতে যেগুলো আছে শুধু সেগুলাই দিই। দেখো গ্রুপ 17 হ্যালোজেন। এবার গ্রুপ 18 নিষ্ক্রিয় গ্যাস। ওকে, মনে থাকে জানো এগুলা লাগবে। এবার মনে করে রাখবা, তোমাকে তো প্রশ্ন দিতে পারে যে গ্রুপ 1 এর ভিতরে এই যে 6টার নাম মনে রাখবা, গ্রুপ 2 এর ভিতরে এই 6টার নাম মনে রাখবা, তারপর অবস্থান্তর মৌলগুলার নাম মনে রাখবা, মুদ্রা ধাতু, তারপরে হ্যালোজেন গ্রুপ, নিষ্ক্রিয় গ্যাস, এগুলা জাস্ট মনে রাখবা। এবার আমি ব্যাখ্যা দিয়ে আসবো ধীরে ধীরে একটা একটা করে, এটা টুকে নাও। গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু মানে কি? ক্ষার ধাতু সংজ্ঞা দাও তো, যে ক্ষার ধাতু কি? গ্রুপ 1 এর হাইড্রোজেন বাদে বাকি যে 6টি মৌল আছে, এই মৌলগুলা যদি পানিতে দ্রবীভূত করো তাহলে ও হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার উৎপন্ন করবে। ঠিক আছে, পানিতে দ্রবীভূত করলে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার উৎপন্ন করবে। মানে কি, পানির সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার উৎপন্ন করবে। মানে তুমি যদি 1 নম্বর এগুলাকে পানির সাথে বিক্রিয়া করে দিবা, বিক্রিয়া করে নিজেরা একটু করে দেখো তো, আজকে তোমাদের হোমওয়ার্ক এটা, পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার উৎপন্ন করতে পারো কিনা সেটা দেখো। আর 2 নম্বরও সেম কাহিনী, ও ক্ষার উৎপন্ন করে, কিন্তু ও হচ্ছে মাটিতে পাওয়া যায়, যার কারণে ওর নাম হয়েছে মৃৎক্ষার ধাতু। এবার হ্যালোজেন গ্রুপ আর নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে এর কোনো কাজই নাই, মানে ও স্টেবিলিটি অর্জন করে রাখছে, মানে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পূর্ণ আছে, ও আর বিক্রিয়া করতে চাইবে না, ও নিষ্ক্রিয় অবস্থায় আছে। মানে তোমরা যখন পঞ্চম অধ্যায়ে যাবে তখন বুঝবা যে নিষ্ক্রিয়টা কি। মানে শেষ কক্ষপথে যদি ইলেকট্রন সম্পূর্ণ থাকে, অষ্টক নিয়ম যদি পূর্ণ থাকে, তাহলে সে নিষ্ক্রিয় অবস্থায় থেকে যায়। এবার আসছে হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌলকে মনে রাখবা, তোমাদের দেওয়া আছে, পরীক্ষা আসতে পারে। হ্যালোজেন মৌলকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। এবং হ্যালোজেন আসলে কি? এটা হচ্ছে লবণ উৎপাদনকারী মৌল। মানে কি, এই হ্যালোজেন গ্রুপগুলা যখন ধাতুর মানে সাথে আসবে তখনও লবণ উৎপন্ন করবে। যেমন হচ্ছে দেখো তো, হ্যালোজেনের ভিতরে একটা ক্লোরিন আছে, এর আগে সোডিয়াম দিয়ে দাও তো, সোডিয়াম ক্লোরাইড। তুমি প্রতিদিন খাচ্ছ, প্রতিদিন খাবারে সোডিয়াম ক্লোরাইড না হলে তোমার খাবার হজম হয় না, মুখের টেস্ট আসে না, তুমি খাইতে পারো না। মানে কি, হ্যালোজেন হচ্ছে লবণ উৎপন্ন করবে, ধাতু সম্মুখে আসে লবণ উৎপন্ন করবে। তাহলে হ্যালোজেন গিয়েছে, নিষ্ক্রিয় গ্যাস গিয়েছে, ক্ষার গিয়েছে, মৃৎক্ষার গিয়েছে। এবার 11 নম্বরে কি ছিল আমার? 11 নম্বরে রনজিয়াম বাদে যে 3টা ছিল, কপার, সিলভার, গোল্ড, মানে মুদ্রা ধাতু। এটা নিয়ে কি বিস্তার আলোচনা করব?
বিস্তার আলোচনা না করলে শুধু মনে রাখো যে প্রাচীনকালে কপার, সিলভার, গোল্ড এগুলো দিয়ে হচ্ছে মুদ্রা তৈরি করা হতো, এবং যার কারণে এগুলোর নাম হচ্ছে মুদ্রা ধাতু দিয়েছে। এবার তোমরা দেখতে পারো যে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, তামার মুদ্রা, ব্রোঞ্জ বা স্বর্ণ গোল্ড মেডেল বা তোমার হচ্ছে সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল, এগুলো তো তোমার এখন মাথায় আসতে পারে। তো তোমার হচ্ছে এগুলো আমি দিয়ে দিই। যদি স্বর্ণ পদক হয়, গোল্ডের সংকেত কি বলো? গোল্ডের সংকেত হচ্ছে এ ইউ। এবার গোল্ডের যে স্বর্ণ পদকটা থাকে এর ভিতরে স্বর্ণ পদকের 99% থাকে হচ্ছে এজি, প্লাস 1% থাকে হচ্ছে এইউ। কেন? তাজ্জব হয়ে গেলা? তো যে স্বর্ণ পদকে যে অলিম্পিকে দেয়, তুমি মনে করো যে সম্পূর্ণটাই স্বর্ণ, ওখানে কখনোই সম্পূর্ণ স্বর্ণ নয়। 99% সিলভার। ধরো একটা স্বর্ণ পদকের ওজন হচ্ছে 300 গ্রাম বা 400 গ্রাম থাকে, তো ওইটা কি সম্পূর্ণ স্বর্ণ দেওয়ার পসিবিলিটি আছে? কত কোটি কোটি টাকা লাগবে তাহলে তুমি বলো তো। মানে এর নিয়ম হচ্ছে 6%, 6% না, 6 গ্রাম একটি স্বর্ণ পদকে 6 গ্রাম গোল্ডের প্রলেপ দেয়া থাকে উপরে। সম্পূর্ণটা রৌপ্য, মানে রৌপ্য পদক যেটা সেটাই থাকে, এবং 6 গ্রাম গোল্ডের প্রলেপ দেওয়া থাকে, এটা হচ্ছে স্বর্ণ পদকে। আর যদি তুমি রৌপ্য পদকের কথা চিন্তা করো, তাহলে এইউতে কি, এজিতে কি থাকে বলতো? 92%, 92.5% এজি প্লাস 7.5 সিইউ। এগুলো এমনিতে জেনারেল নলেজের জন্য দিচ্ছি, মনে রেখো। তারপরে যদি কপারের ব্রোঞ্জ মেডেলে কি থাকে বলতো? কপারে ব্রোঞ্জ মেডেল, মানে ব্রোঞ্জের কি কপার সবটাই, সরি, যদি ব্রোঞ্জ মেডেল হয়, ব্রোঞ্জে হচ্ছে 90% কপার প্লাস 10% টিন। টিনের সংকেতটা কি দেখো তো? এসএন মেবি, কিন্তু আমি একটু শিওর হইনি যে টিনের সংকেত এসএন কিনা। এসএন কই? চোখে পাচ্ছে না কেন আমার? টিনের সংকেত এসএন না? হ্যাঁ হ্যাঁ, টিনের সংকেত এসএন, ঠিক আছে, হ্যাঁ এসএন, ওকে। তাহলে ব্রোঞ্জ গেল, এগুলা হচ্ছে তোমার পদকের ক্ষেত্রে। আর যদি স্বর্ণ মুদ্রা বলো, রৌপ্য মুদ্রা বলো, আর হচ্ছে যে কপারের যেটা আর কি ওই মুদ্রা বলো, সেক্ষেত্রে মুদ্রার ক্ষেত্রে 99% তোমার খাঁটি স্বর্ণ থাকে। যদি তুমি 22 ক্যারেটের মুদ্রা দেখো, যদি 22 ক্যারেট হয় তাহলে সেখানে 91%, 8% হচ্ছে স্বর্ণ থাকে। আর যদি 24 ক্যারেট হয় তাহলে 99% স্বর্ণ থাকে, ওকে। আর আমাদের বাংলাদেশে কিছু বছর আগে, ওইগুলো টুকে রাখলে রাখতে পারো, আমাদের বাংলাদেশে কিছু বছর আগে যে রঙিন রঙিন কয়েন পাওয়া যেত, ওইটা দিয়ে কিছুদিন খুব আকারে কি প্রচলিত হলো, যে গহনা বানানোর প্রচলন চালু হলো, মনে আছে? যে রঙিন 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন এমন পাওয়া যেত না 2010 সাল 11 সালের দিকে? তখন তোমাদের মনে আছে কিনা জানি না, তোমরা তখন, তোমাদের বয়স কত? আর তোমরা তো তখন মেবি 4-5 বছর বয়স তোমাদের। তো তখন হচ্ছে তার কি, তুমি 10 সাল থেকে 14 সালের ভিতরে ওই কয়েন গুলা দিয়ে মানে গহনা তৈরির খুব হচ্ছে ঝোঁক হয়ে গেল মানুষের, কারণ ওই কয়েনের কালার গুলা নষ্ট হয় না এবং সোনারি কালার। কিন্তু আসলে কি সেগুলা স্বর্ণ দিয়ে তৈরি করা ছিল? জানো এই সম্পর্কে তোমরা? ওইগুলা কি আসলে? ওইগুলা তো সেই তামা দিয়েই তৈরি করা ওই কয়েন গুলা। বাংলাদেশে যে 1 টাকা 2 টাকার কয়েন গুলা চলছিল, বা হচ্ছে 1 পয়সা 2 পয়সা 5 পয়সার কয়েন যেগুলা ছিল সোনালী কালার, সেগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম যুক্ত থাকতো, অ্যালুমিনিয়াম প্লাস ব্রোঞ্জ থাকতো, কপার থাকতো, অ্যালুমিনিয়াম থাকতো, টিন থাকতো। কপার থাকতো 90%, অ্যালুমিনিয়াম থাকতো হচ্ছে 8%, আর হচ্ছে টিন থাকতো হচ্ছে 2%।
এটা দিয়ে ওই যে চকচকে কালারটা চলে আসতো, চকচকে কালার চলে আসার কারণে ওই কালারটা সহজে নষ্ট হতো না, প্রলেপ দেওয়া লাগতো এইগুলা দিয়ে, তাহলে ওই জিনিসটা আর নষ্ট হতো না, যার কারণে ওইটা দিয়ে খুব ওই সময় স্বর্ণ হিসাবে চালিয়ে দিয়েছে অনেকে, আবার অনেকে হচ্ছে স্বর্ণের মতো গহনাও বানিয়ে নিয়েছে। তাহলে মুদ্রা ধাতু গেল। মুদ্রা ধাতুর পরে আমাদের আসছে হচ্ছে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলর বৈশিষ্ট্য কি বলতো? অবস্থান্তর মৌলর স্থান্তর মৌল, অবস্থান্তর মৌল হচ্ছে রঙিন যৌগ গঠন করে, দুই হচ্ছে জটিল যৌগ গঠন করে। বেশি নেওয়া দরকার নাই তোমাদের, শুধুমাত্র রঙিন যৌগ গঠন করে এটাই আছে। এবার রঙিন যৌগ অবস্থান্তর মৌল অ্যাকচুয়ালি কি এটা আমার জানতে হবে। অবস্থান্তর মৌল হচ্ছে ডি ব্লক মৌল, যেগুলা শুধুমাত্র এই এসিআর জিঙ্ক এটা বাদ বাকি যেগুলো আছে সেইগুলা হচ্ছে অবস্থান্তর মৌল। ওকে, কেন? কারণ হচ্ছে দেখো, এই যে টাইটানিয়াম ভ্যানেডিয়াম থেকে শুরু করে কপার পর্যন্ত, জিঙ্কের আগে কপার পর্যন্ত যতগুলা মৌল আছে, তুমি সবগুলা মৌল থেকে ইলেকট্রন ত্যাগ করাও, ওইগুলা তো ধাতু, ওইগুলা তো ইলেকট্রন ত্যাগ করবে, তাই না? তো প্রত্যেকটা থেকে ইলেকট্রন ত্যাগ করাই দেখবা যে প্রত্যেকটা ডি অরবিটালেই থেকে যাচ্ছে। এখানে অত ব্যাখ্যা করা দরকার নাই, আমি শুধু তোমাকে বলছি, তোমাদের ইলেকট্রন বিন্যাস শেখানো হয়েছে, তুমি ওখানে থেকে করে নাও। ধরো তুমি করো Fe2+, Fe3+, মানে কি ফেরাসের যেটা তার থেকে ও দুইটা ইলেকট্রন ত্যাগ করে দাও, আর হচ্ছে ফেরিক হবে এটা, আর এই আয়রন থেকে 3টা ইলেকট্রন ত্যাগ করে দাও। যদি আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করে সেটা হচ্ছে ফেরাস, 3টা ইলেকট্রন ত্যাগ করলে সেটা হচ্ছে ফেরিক। এবার তুমি ওই যে আয়রনের ইলেকট্রন বিন্যাস করো, তার থেকে 2টা ইলেকট্রন মুছে দাও। কোথা থেকে মুছবা? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বুঝো যে আমার এখান থেকে শেষ ইলেকট্রন এখানে প্রবেশ করছিল, আমি সেখান থেকে 2টা ইলেকট্রন আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে 4s থেকে ইলেকট্রন বের করে দিতে হবে। 4s থেকে ইলেকট্রন বের করে দিবা, যখন ইলেকট্রন বের করে দেবা 3d তে ইলেকট্রন থেকে যাচ্ছে। হ্যাঁ, তোমার ডি তে ইলেকট্রন থেকে যাচ্ছে, তুমি যত ইলেকট্রন বের করো তোমার ডি তেই ইলেকট্রন থাকছে, যার কারণে ওইগুলো অবস্থান্তর মৌল। মানে একটা থেকে ইলেকট্রন ত্যাগ করে দিলেও আমি যে অরবিটালে থাকার কথা সেই অরবিটালে থাকছি, যার কারণে আমি অবস্থান্তর মৌল। ওকে, এটা মাথায় রাখো। তাহলে অবস্থান্তর মৌল গেল, রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, এগুলা মনে রাখো। তাহলে গ্রুপ ভিত্তিক মৌলের বিশেষ নাম শেষ। এবার পর্যায় সারণীর সুবিধা। পর্যায় সারণীর সুবিধা কি কি বলো? আমাদের পর্যায় সারণীর সুবিধার ভিতরে প্রথম হচ্ছে যে মনে রাখা, এর হচ্ছে ধর্মগুলা মনে রাখা, যে মৌলের ভৌত ধর্ম, মৌলের ভৌত ধর্ম 4টি। গলনাঙ্ক, ফুটনাঙ্ক, ঘনত্ব, আরেকটা হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, অবস্থা, মানে কঠিন তরল কিনা বায়বীয়, এগুলা জানা। আর রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম 4টি কি কি বলতো? পানি, অ্যাসিড, ক্ষার, অক্সিজেন এর সাথে বিক্রিয়া। অক্সিজেনের সাথে বিক্রিয়া মানে কিন্তু দহন, বুঝলা? অক্সিজেন আমাদের খুব কাজে লাগে, কিন্তু অক্সিজেন তুমি যদি আগুনে দাও তাহলে আগুন আরো দাও দাও করে জ্বলে উঠবে। আচ্ছা, তাহলে পানি, অ্যাসিড, ক্ষার, অক্সিজেনের সাথে বিক্রিয়ায় মানে 4টা রাসায়নিক ধর্ম, আর 4টি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, অবস্থা, এটা হচ্ছে ভৌত ধর্ম। তাহলে আমাদের মৌল সংখ্যা কয়টি?
118টি গুণিত 4 আর 4 8 গুণ করো তো কত আসে? এত আসে? না 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 বেশি আসবে নাকি? ঠিক আছে, দেখো ঠিকই আছে, মেবি 8 দিয়ে গুণ করলে 954 তাহলে এই কয়টি হচ্ছে ধর্ম আমাদের মনে রাখা লাগবে যদি আমার আলাদা আলাদা ভাবে পড়া যায়। কিন্তু যদি এই যে পর্যায় সারণীতে আমরা পড়ি তাহলে কোন গ্রুপের ভৌত ওই গ্রুপের ভিত্তিতে ওই গ্রুপে কোন মৌলগুলো অবস্থান করছে ওই গ্রুপের কথাটা জানলেই আমরা ওই গ্রুপে যতগুলো মৌল আছে সবগুলার আমি ধর্ম জেনে যাব, যদি ওই গ্রুপ বা পর্যায়ের ধর্মটা আমি জানি। এক কথায় ওই গ্রুপের ধর্ম তুমি যদি জানো তাহলে সবগুলা মৌল তোমার মুখস্থ থাকলে তুমি সবগুলার কথাই বলতে পারবা। তার মানে 944টি তোমার আর মনে রাখা লাগবে না, এটা হচ্ছে সুবিধা। তারপরে সুবিধা কি? তারপরে সুবিধা হচ্ছে যে মৌলের তুমি যদি নতুন মৌল সৃষ্টি করতে চাও তাহলে তোমার গবেষণার ক্ষেত্রে ধরো তুমি একটি পদার্থ সৃষ্টি করতে চাচ্ছ, তাহলে তোমাকে আগে জানা লাগবে ওই পদার্থ সৃষ্টি করতে হলে আমার কি কি দরকার। ওই পদার্থ সৃষ্টি করতে হলে তোমার মানে কোন কোন ধর্মের সাথে কোন কোন ধর্মের বিক্রিয়ার মাধ্যমে ওই পদার্থটি তুমি সৃষ্টি করতে পারবা, সেটা হচ্ছে এই পর্যায় সারণীর মাধ্যমে তুমি জানতে পারছো। মানে এই মৌল একটা গ্রুপের সবগুলো মৌলের কি বৈশিষ্ট্য তুমি জানতে পারছো, যার কারণে ওই মৌল দিয়ে তুমি বিক্রিয়ার মাধ্যমে নতুন পদার্থ সৃষ্টি করতে পারবা। তারপরে আরেকটা কি আছে বলতো আমাদের বইতে? নতুন মৌলের আবিষ্কার। নতুন মৌলের আবিষ্কার তোমার হচ্ছে ওই যে মেন্ডেলিভ তো দিয়ে গিয়েছিল, মেন্ডেলিভ 63টা মৌল দিয়ে তার সাজাইছিল, পর্যায় সারণী সাজাইছিল এবং হচ্ছে ভবিষ্যৎবাণী করে গিয়েছিল। ভবিষ্যৎবাণী কোনগুলা করেছিল? ধরো এই যে হ্যালোজেন গ্রুপে টিএস নাই, এবার তোমাকে না এটা ধরো ভবিষ্যৎবাণী করে গেছে তো এখানে কিছু আসতে হবে। তার মানে এই যে এই গ্রুপে সবগুলা তোমার ধর্ম হচ্ছে হ্যালোজেন, তার মানে এখানে যেটা আসবে সেটাও আমার হ্যালোজেনই আসবে। সেটা আমি ভবিষ্যৎ মানে আমাকে মৌলটা আবিষ্কার করতে সাহায্য করবে। যদি এর ভিতরে কোনো জায়গা ফাঁকা থাকে তাহলে আমার ভবিষ্যতে আবার ধরো হচ্ছে এখানে আমার একটা মৌল যদি নিয়ে আনতে হয় তখন আমার দেখতে হবে যে এই জায়গাতে কেমন আসতে পারে, এটা আমার মাথায় নিয়ে আনতে হবে যে ওর ধর্ম কি, সেই ধর্মের মাধ্যমে আমি নতুন মৌল আবিষ্কার করতে পারবো। তাহলে পর্যায় সারণীর সুবিধাটাও শেষ। আচ্ছা, বিক্রিয়া ছিল এখানে, মেবি বিক্রিয়াটা ওইটা মুছে গিয়েছে কোনো সময়। বিক্রিয়ার ভিতরে কি আছে? বিক্রিয়া কিছু না, বিক্রিয়া কি 17 নম্বর হ্যালোজেন। এই বিক্রিয়াটা আমি করাই দিব, তোমরা পারবা না? 17 নম্বর বিক্রিয়া যখন হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার অধ্যায়ে আসবে তখন হচ্ছে বিক্রিয়াগুলো শিখাই দেওয়া হবে, এখন না শেখাই ভালো। এগুলা যে 17 নম্বর গ্রুপের হ্যালোজেন যে মৌলগুলা আছে, হ্যালোজেন মৌলগুলা হচ্ছে যেমন ফ্লোমিন, ক্লোমিন, ব্রোমিন, আয়োডিন, এগুলা যদি তোমার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাও, হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া করাও তাহলে হ্যাঁ H2Cl2 2HCl এমন তুমি প্রত্যেকটা সাথে বিক্রিয়া করাই দাও, প্রত্যেকটাই তুমি এমন পেয়ে যাবা। এবার এই জিনিসকে তুমি যদি পানির সাথে বিক্রিয়া করাও, ধরো HF কে তুমি আবার পানির সাথে বিক্রিয়া করাইলা তাহলে তুমি HF অ্যাকুয়াস পেয়ে যাবা। এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে লিকুইড। আচ্ছা, এগুলা সব গ্যাস, ওকে। তুমি যখন পানির সাথে বিক্রিয়া করাই দিবা তখন হচ্ছে অ্যাকুয়াস হয়ে যাবে। আবার সেম জিনিসকে তুমি যখন ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে দিবা তখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ে যাবে। ধরো তুমি ক্যালসিয়াম কার্বনেটের সংকেত বলো তো, CaCO3। ক্যালসিয়াম কার্বনেট কি এটা? দেখো CaCO3 এর সাথে তুমি ধরো বিক্রিয়া করাইলা হচ্ছে HCl, হ্যাঁ
তাহলে তুমি কি ভাবা বলো তো? তুমি হচ্ছে প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি এমন পাচ্ছ কিনা দেখো তো। এমন পাচ্ছ, এখানে Cl হবে, মেবি Cl2, এখানে 2। মানে বিক্রিয়া যখন আসবে তখন এগুলা শেখা যাবে। হ্যাঁ, বিক্রিয়ার আগে যখন রাসায়নিক বিক্রিয়ার অধ্যায় আসবে তখন এই জিনিসগুলো ভালোভাবে শেখানো হবে। এই অধ্যায়টা এগুলা লাগবে না। তুমি এই অধ্যায়তে শুধুমাত্র মনে রাখতে পারো যে কি হচ্ছে না হচ্ছে, এগুলা ফালতু। তোমার রাসায়নিক বিক্রিয়ার অধ্যায়ে আসলে ওখানে সব বিক্রিয়াগুলো না শিখে এগুলা শেখা আসলে ঠিক না। রাসায়নিক বিক্রিয়ার অধ্যায় শিখলে এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আর লাস্টের দিকে এসে আমারও একটু মানে এই যে গরম, প্রচন্ড গরম হচ্ছে, তোমাদের জন্য কষ্ট করছে একটু। এই যে রুমের হচ্ছে ফ্যান বন্ধ, এখন মেবি বাজে হচ্ছে রাত 1টা। এখন রাত 1টা বাজে, রাজশাহীতে প্রচন্ড গরম। এই গরমের ভিতরে ফ্যান বন্ধ করে ক্লাস নিচ্ছি, 1 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে। আমারও ধরো হচ্ছে একটু ডিহাইড্রেশন হচ্ছে, ঘাম টাম শুরু হচ্ছে, যার কারণে হচ্ছে লাস্টের দিকে এসে একটু অন্যরকম তাড়াতাড়ি শেষ করতে চেয়েছি। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত ছিল এবং এই অধ্যায়টি শেষ হলো। এই অধ্যায়টি শেষ হচ্ছে এবং আগামীকালকে তোমাদের ক্লাস করার আহ্বান থাকবে। নতুন ক্লাস শুরু হচ্ছে, রসায়নের চ্যাপ্টার শেষ। আর রসায়নের যে প্রথম সাইকেলের ফ্রি ক্লাসগুলো ছিল সেগুলোও শেষ। শুধুমাত্র এক্সাম চলবে আর হচ্ছে একটি লাইভ ক্লাস হবে, তাহলেই হচ্ছে রসায়ন কমপ্লিট। রসায়নের 3য় অধ্যায়টা 3টা ক্লাস লেগেছিল, আর হচ্ছে 4র্থ অধ্যায় 2টা ক্লাসেই শেষ করার চেষ্টা করেছি। যতটুকু পারছি মানে ক্লাসের ভিতরে নিয়ে আসার চেষ্টা করেছি, আমার সর্বোচ্চ চেষ্টা ছিল। তাও কিছু ক্লাসের ভিতরে হয়তোবা হচ্ছে ভুল ত্রুটি চলে এসেছে, এগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমার যদি কোনো ভুল ক্লাসের ভিতরে আমি নিয়ে করে ফেলি ভুলবশত, মানে আমি ইচ্ছাকৃতভাবে তোমাদের ভুল শেখাবো না, যদি ভুলবশত চলে আসে কোনো ভুল, সেগুলো যদি তোমরা ধরতে পারো তাহলে আমাকে অবশ্যই জানাবা। কিন্তু আমার যতটুকু বিশ্বাস যে আমার ক্লাসের ভিতরে ভুল নাই, ভুল থাকলে হচ্ছে আমার যে শিক্ষক প্যানেল আছে ওরাই ধরাই দিবে ইনশাল্লাহ। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার ইংলিশ ক্লাস আছে এবং একটি বায়োলজি ক্লাস আছে না। ততক্ষণ তোমাদের সাথে আমার প্রথম আবার দেখা হবে হচ্ছে বায়োলজি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, তোমাদের পড়ালেখা করার তৌফিক দান করুক, রিলস দেখা থেকে বিরত রাখুক। আর তো কিছুদিন আছে, এই কয়েকদিন একটু মন দিয়ে পড়ালেখা করো। আল্লাহ হাফেজ।